তো আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদের সবাইকে রসায়ন প্রথম পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যথারীতি তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। এই যে পর্যায়ভিত্তিক ধর্ম কি সেটা নিয়ে আজকে আমরা মূলত পড়াশোনা করব। তাহলে আমরা প্রথমে আসি মূলে পর্যায়ভিত্তিক ধর্মসমূহ কি, পর্যায়ভিত্তিক ধর্ম কাকে বলে। আমরা জানি পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে প্রত্যেকটি মৌলকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ে ভাগ করা হয়েছে। এখন সর্ববামে যে গ্রুপটি আছে সেটা হচ্ছে গ্রুপ 1 এবং সর্বডানে যে গ্রুপটি আছে সেটা হচ্ছে গ্রুপ 8, তাই না? বা গ্রুপ 18 বলা হয় এখন, গ্রুপ 18। তাহলে এই যে গ্রুপগুলো আছে এখন এই গ্রুপগুলোর মধ্যে এদেরকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এদেরকে গ্রুপ করা হয়েছে, ভাগ করা হয়েছে, তাই না? সর্ববামের যে মৌলগুলো আছে এটা হচ্ছে ধাতব পদার্থ এবং সর্বডানের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ। এখন ধাতব পদার্থের মৌলগুলোর এক ধরনের বৈশিষ্ট্য, নিষ্ক্রিয় মৌলগুলোর এক ধরনের বৈশিষ্ট্য। ধাতব পদার্থ সর্ববামের মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৌল আর সর্বডানের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমরা শুরু করি 1 নম্বর গ্রুপ থেকে শেষ করি 18 নম্বর গ্রুপে গিয়ে, 18 নম্বর গ্রুপ থেকে শেষ করে আবার 1 নম্বর থেকে শুরু করি। তাহলে এটা কি হচ্ছে, জিনিসটা আমরা একই জিনিস বারবার চক্রাকারে ঘুরছি, তাই না? এই যে একই জিনিস বারবার চক্রাকারে ঘোরা এটাকে বলা পর্যায়বৃত্ত। অর্থাৎ আমি তোমাকে সহজে একটা উদাহরণ দেই। মনে করি তোমাদের কেউ একজন লালবাগে আছো, লালবাগ থেকে তুমি তোমার কলেজে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্টুডেন্ট কলেজে যাচ্ছ, আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজ থেকে তুমি লালবাগে যাচ্ছ। মাঝখানে কিন্তু তোমার হয়তো দেখা যায় ইবনে সিনা আছে, অথবা দেখা যাচ্ছে ওই যে জনতা ব্যাংক আছে, বিভিন্ন এই জিনিসগুলো আছে, কিন্তু তুমি শুরু হচ্ছে তোমার লালবাগ থেকে, তুমি শেষ করছো হয়তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজে, আবার শুরু করছো লালবাগ থেকে, আবার শুরু করছো তুমি এই শেষ করছো কোথায় গিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজে। তাহলে এই জিনিসগুলো রিপিটেড হচ্ছে। এই যে এক জায়গা থেকে শুরু করে এক জায়গায় শেষ করা, আবার শুরু থেকে শেষ করা, এটাই হচ্ছে পর্যায়বৃত্ততা। তাহলে এখানে আমাদের ঠিক একইভাবে পর্যায় সারণীতে কি হচ্ছে তোমার, যে 1 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, সর্বশেষ গ্রুপ অর্থাৎ 18 গ্রুপের মৌলগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস। আর ক্ষার ধাতু মৌলগুলো বৈশিষ্ট্য হচ্ছে তারা সহজে ইলেকট্রন দিয়ে দেয়, আর নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো ইলেকট্রন দেয়ও না, নেয়ও না, অর্থাৎ তারা কি করে নিষ্ক্রিয় হয়ে যায়। মাঝখানে কিন্তু যে তোমার গ্রুপ 2 আছে, গ্রুপ 3 আছে, অথবা গ্রুপ 15 আছে, গ্রুপ 16 আছে, এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আর এই তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটা নির্দিষ্ট চক্র আকারে ঘুরতে থাকে, শুরু থেকে শুরু করে এক জায়গা থেকে শেষ করে এক জায়গায় আরেক জায়গায় আবার শুরু করে। তাহলে এই যে ধর্মগুলো এটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত ধর্ম। এখন এই মৌলগুলোর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন গলনাঙ্ক। তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, যোজ্যতা। এই যে বৈশিষ্ট্যগুলো মূলত পর্যায় সারণীতে এই বৈশিষ্ট্যগুলোই পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকে। দেখা যাচ্ছে গ্রুপ 1 মৌলগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এক ধরনের, গ্রুপ 18 এর আরেক ধরনের। এখন গ্রুপ 18 এ এক ধরনেরটা শেষ করে আবার দেখা যাচ্ছে যে গ্রুপ 1 এ আসে, তখন আবার গলনাঙ্ক। মনে করো সোডিয়ামের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, মনে করো, এটা উদাহরণস্বরূপ বললাম আমি, কিন্তু একটু বেশি। আবার নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে কম, তাহলে নিষ্ক্রিয় গ্যাস গ্যাস তো সেই জন্য আবার আমরা শুরু করলাম কি ধাতব পদার্থ অর্থাৎ সোডিয়াম, সোডিয়ামের পরে আসছে কি পটাশিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে আবার আমরা কোথায় যাব, আর্গনে যাব, ক্রিপ্টনে যাব। তাহলে এইভাবে কিছু নিষ্ক্রিয় গ্যাস থেকে আসে, তাদের এই বৈশিষ্ট্যগুলাই যখন আমরা গ্রুপ 1 থেকে গ্রুপ 18 এ যাই তখন এই বৈশিষ্ট্যগুলোই বারবার পরিবর্তন হতে থাকে। এগুলোকে এই জন্য বলা হয় পর্যায়বৃত্ত ধর্মসমূহ। এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, যোজ্যতা, এই সবগুলোকে একসাথে বলা হয় পর্যায়বৃত্ত ধর্মসমূহ। এখন এদের মধ্যে আজকে আমরা শুধুমাত্র একটা বৈশিষ্ট্য আলোচনা করবো, সেটা হলো আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির সাথে পরমাণুর আকারটা অনেকটা আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আয়নীকরণ শক্তি নিয়েই মূলত আলোচনা করব। তাহলে শুরুতে আসি আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে। প্রথমেই আসি আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে। দেখো একটা ডেফিনিশন আমি এখানে লিখেছি, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মূল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মৌল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বা বিভব বলা হয়। আচ্ছা, তাহলে এখানে আমি কি বললাম,
যে কোনো মূলের গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিয়ে তাকে ধনাত্মক আধানে রূপান্তর করতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। মনে রাখবে এখানে যে শক্তিটা দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বলে, এটা তোমরা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? তাহলে যেমন আমরা এখানে উদাহরণ দিচ্ছি সোডিয়াম। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4 আর 3s1, তাই না? তাহলে এই যে 3s1, 3টা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর আর ইলেকট্রনটি আছে s অরবিটালে। তাহলে এই একটি ইলেকট্রনটাকে সহজেই এখান থেকে বের করে দেওয়া যায়। তাহলে এই বের করে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা সোডিয়াম আয়ন। অর্থাৎ সোডিয়াম থেকে একটি ইলেকট্রন, এখানে প্লাস ইলেকট্রন লিখেছি তো, এগুলো সোডিয়াম মাইনাস ইলেকট্রন দিয়ে এখানে সোডিয়াম প্লাস লেখে, নো প্রবলেম। অর্থাৎ সেই সোডিয়াম এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে। এখন এই সোডিয়ামকে সোডিয়াম আয়নে রূপান্তরিত করার সময় দেখা যাচ্ছে 496 এই পরিমাণ শক্তি দিতে হয়। আর আমরা জানি শক্তি যতক্ষণ দিতে হয় তখন সেটা প্লাস সাইন দিতে হয়, এন্ডোথার্মিক, তাই না? মনে আছে তোমাদের? অর্থাৎ তাপ হারি বিক্রিয়া বলা হয়। তাহলে এই তাপ হারি বিক্রিয়া, এই তাহলে আয়নীকরণ শক্তির বেলায় যে ডেফিনেটলি তাপ হারি প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। তাহলে এই পরিমাণ শক্তি আমার দিতে হবে। অর্থাৎ সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন রূপান্তর করার সময় 496 কিলোজুল শক্তি দিতে হবে। তাহলে সোডিয়ামের আয়ন গঠনের জন্য তার আয়নীকরণ শক্তি হচ্ছে 496 কিলোজুল। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12, তাই না? ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2, নাকি 3s2? তাহলে 3s2 এখন সেই সোডিয়াম ম্যাগনেসিয়ামকে দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, বাট আমরা একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। প্রথমে আমরা একটি করে ইলেকট্রন ত্যাগ করব। তাহলে ম্যাগনেসিয়ামের দুটি ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে এই একটা ইলেকট্রন ত্যাগ করার সময় দেখা যাচ্ছে তার শক্তি লাগতেছে প্লাস 738, অর্থাৎ 738 কিলোজুল শক্তি লাগে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম আয়ন গঠনের সময়। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম আয়ন গঠনের সময় যে আয়নীকরণ শক্তি লাগে সেটা হচ্ছে 738 কিলোজুল, আর এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন গঠনের জন্য তার আয়নীকরণ শক্তি। ঠিক একইভাবে পটাশিয়াম থেকে পটাশিয়াম আয়ন গঠনের সময় 419 কিলোজুল শক্তির দরকার হয়। সুতরাং পটাশিয়াম থেকে পটাশিয়াম আয়ন গঠনের সময় আয়নীকরণ শক্তিটি হচ্ছে 419। তাহলে আয়নীকরণ শক্তিকে আমরা বুঝতে পেরেছি, বলো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে দেখো এখন আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তিও হতে পারে। এই যে আমরা এখানে সবগুলো দেখিয়েছি সবগুলো হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। কেন? অর্থাৎ প্রথম ইলেকট্রন ত্যাগ করিয়ে প্রথম আয়ন গঠনের সময় যে শক্তির পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে এখানে আমরা দেখলাম প্রত্যেকটিরই কিন্তু একটি করে ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তার মানে কি এটা প্রথম আয়নীকরণ শক্তি। এখন সোডিয়াম আয়ন গঠনের পরে সোডিয়াম আয়ন থেকে আমরা সোডিয়াম 2+ গঠন করতে চাই, যে এখানে দেখেছি সোডিয়াম আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 2+ হয়েছে, তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করার সময় যে আয়নিক শক্তির দরকার হবে সেটাকে বলা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ঠিক একইভাবে পটাশিয়াম আয়ন থেকে পটাশিয়াম আয়ন গঠনের সময় আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম আয়ন থেকে আমরা একটা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পরে পটাশিয়াম 2+ গঠিত হয়েছে। তাহলে এটি হচ্ছে পটাশিয়ামের জন্য তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের জন্য দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস থেকে আমরা ম্যাগনেসিয়াম 2+ লিখেছি। তাহলে ম্যাগনেসিয়াম যে 2+ লিখেছি, তাহলে এখানে ম্যাগনেসিয়াম তার দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করেছে। অর্থাৎ এই দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করার সময় যে শক্তির দরকার হয় সেটা কি বলা হয়? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে এখানে এটা হচ্ছে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, এটা হচ্ছে পটাশিয়ামের দ্বিতীয় সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, পটাশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এটা ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়াম যদি আরো একটি তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সেটা হচ্ছে তার তৃতীয় আয়নীকরণ শক্তি হবে। অ্যালুমিনিয়ামের প্রথমে একটা ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন এবং তৃতীয় ইলেকট্রন ত্যাগ করা পসিবল, তাহলে সেই জন্য সেটা হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা প্রথম আয়নীকরণ শক্তির ডেফিনেশন হচ্ছে প্রথম, অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করে একটি একক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। তারপর হচ্ছে দুটি ইলেকট্রন ত্যাগ করে দ্বি আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তিনটি ইলেকট্রন ত্যাগ করে ত্রিযুজী আয়ন গঠন করতে বা
তিনটে আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেটা হচ্ছে তার তৃতীয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি এগুলো কি এটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা এখন আরেকটা এখানে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। দেখো, সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি চেয়ে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি, আবার সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কম, তাই না? কেন? পরীক্ষায় কিন্তু এই ব্যাখ্যাগুলো আসে, খেয়াল করবা। এই এখন কেন, এই ব্যাখ্যাটা কি হবে? কারণ হচ্ছে এই কেনর ব্যাখ্যাটা আমরা একটু পরে দিব। আমরা নিচে একটু এটা কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, সেই ব্যাখ্যাগুলোর মধ্যে আছে। তারপরও আমি এখানে একটু আবার বলে রাখছি যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কয়টি আছে? একটি ইলেকট্রন আছে, তাই না? সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনে কয়টি? একটি। ইলেকট্রন কনফিগারেশন থেকে আমরা জানি সোডিয়ামের সর্বশেষ বহিঃস্তরে একটি ইলেকট্রন আছে, আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ বহিঃস্তরে কয়টি ইলেকট্রন আছে? দুইটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের যেহেতু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে এই একটি ইলেকট্রনকে বের করা নেওয়াটা অনেক সহজ, তার শক্তি কম লাগবে। কিন্তু ম্যাগনেসিয়াম জোড়া ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের 3s2 অর্থাৎ দুটি ইলেকট্রন আছে। এখন দুটি ইলেকট্রন যখন থাকে তখন তাদের মধ্যে একটা জোড়া তৈরি থাকে। একটা উদাহরণ দেই, মনে করো কোন একটা জায়গায় দুইজন ছেলে বা দুইজন মেয়ে বা দুইজন মানুষ বা যে কেউ এক খুবই বন্ধুত্ব আছে। হ্যাঁ, এই বন্ধুত্ব থাকাকালীন সময়, দুইজন বন্ধুত্ব থাকার সময় কারণে দেখা যায় তোমাদের মধ্যে কেউ যদি ফাটল ধরাতে হয় বা তোমাদেরকে যদি আলাদা করতে হয় বা তার সাথে যদি তৃতীয় কোনো ব্যক্তি বন্ধুত্ব গঠন করতে চায়, তাহলে তোমাদের মধ্যে বন্ধন ভাঙতে হবে আগে, তাই না? আর যদি একক হয় তাহলে তার সাথে সহজে বন্ধুত্ব গঠন করা যায়। তো ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের বেলা দেখা যাচ্ছে তার সর্বশেষ শক্তি তার দুইটি ইলেকট্রন আছে, তাহলে দুটি ইলেকট্রন থাকার কারণে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া কিছুটা শক্তির বেশি লাগবে, ঠিক আছে? শক্তি বেশি লাগবে। আর সোডিয়ামের বেলা যেহেতু একটি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়াটা সহজ। সেজন্য সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে কম। বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এখানে যদি আমি অ্যালুমিনিয়ামকে নিয়ে আসি, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? তিনটি। তাহলে তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের চেয়েও বেশি হবে, কারণ তার তিনটি ইলেকট্রন আছে। এটা কারণ হচ্ছে একটি ইলেকট্রন থাকলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ থাকে, তাই না? তাহলে দুটি ইলেকট্রন থাকলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ আরো বেশি হবে। সেজন্য দুটি ইলেকট্রন থাকলে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়াটা আরো বেশি শক্তির দরকার হয়। আর তিনটি ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর আকর্ষণ আরো বেড়ে যাবে। সেজন্য প্রথম ইলেকট্রনটি সরিয়ে নিতে আরো বেশি শক্তি লাগে। সেজন্য সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি থেকে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি, অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের চেয়েও বেশি। এবার আসি আমরা দ্বিতীয় একটি ব্যাখ্যা। সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির চেয়ে বেশি। দেখো, ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু 1450, আর সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু 4562, তাই না? অনেক বেশি। জিনিসটা উল্টে গেছে। এতক্ষণ সোডিয়াম দুর্বল ছিল, ম্যাগনেসিয়াম শক্তিশালী ছিল। এখন সোডিয়াম শক্তিশালী হয়ে গেছে, ম্যাগনেসিয়াম দুর্বল হয়ে গেছে। আসলে এখানে একটা সোডিয়াম না, এটা সোডিয়াম আয়ন আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন যখন আয়ন গঠন করে ফেলে। সোডিয়াম এবং সোডিয়াম আয়নের মধ্যে পার্থক্য আছে। সোডিয়াম হচ্ছে অ্যাটম, সোডিয়াম আয়ন হচ্ছে একটা ইলেকট্রন যাওয়ার পরে যেটা সোডিয়াম আয়ন হয়। তাহলে আমরা দেখলাম সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির থেকে বেশি। এটার কারণ হচ্ছে আমরা জানি সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ফেলে, তাই না? তোমরা জানো এটা? কারণ হচ্ছে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? একটি। সে একটি ইলেকট্রন ত্যাগ করলে আর কয়টি থাকে? 10টি ইলেকট্রন থাকে। আর 10টি ইলেকট্রন কার? নিয়নের। নিয়ন একটি ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ফেলে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া খুবই টাফ, ডিফিকাল্ট, কারণ নিষ্ক্রিয় গ্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ করে ফেলে। আর পূর্ণ অবস্থায় কেউ সাধারণত চায় না অপূর্ণ হইতে, তাই না? তাহলে প্রথম ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ফেলে। কিন্তু ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার পরে ম্যাগনেসিয়াম তখনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে না। তখনও তার আরো একটি ইলেকট্রন থেকে যায়, কারণ 3s2 থাকে। তো যখন সে ম্যাগনেসিয়াম প্লাস হয় তখন তার আরো একটি ইলেকট্রন থাকে 3s1, অর্থাৎ সোডিয়ামের মতো একটা ইলেকট্রন থাকে।
তাহলে সে দ্বিতীয় ইলেকট্রনটা সরিয়ে নেওয়াটাও সহজ। প্রথম ইলেকট্রনের চেয়ে বেশি শক্তি লাগবে, বা সোডিয়াম আয়ন থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা যত সহজ হবে তার চেয়ে অধিকতর সহজ হবে ম্যাগনেসিয়ামের জন্য, কারণ ম্যাগনেসিয়ামের তখন একটা ইলেকট্রন আছে। সেজন্যই সোডিয়াম 2+ গঠনের সময় শক্তি বেশি লাগবে, আর ম্যাগনেসিয়াম 2+ গঠনের সময় সোডিয়াম 2+ গঠন করতে যে শক্তি লাগবে তার চেয়ে কম শক্তি লাগবে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখানে ব্যাখ্যাটা আমি আবারও বলি, সোডিয়ামের জি, স্যার। প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি থেকে বেশি। কেন? কারণ হচ্ছে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি গঠিত হয় তার সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ত্যাগ করা সহজ, কিন্তু ম্যাগনেসিয়ামের দুটি ইলেকট্রন থাকে, সেখান থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া খুবই কঠিন, সেজন্য সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি। কিন্তু সোডিয়াম আয়ন গঠনের পরে সোডিয়ামের নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ফেলে, আর নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া খুবই বেশি শক্তির দরকার হয়। আর ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার পরে তখনও সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে না, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে তখনও একটি ইলেকট্রন থাকে। যার কারণেই সেই সোডিয়াম থেকে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ফেলে, সোডিয়াম থেকে সেজন্য দ্বিতীয় ইলেকট্রন সরিয়ে নেওয়া খুবই শক্তির প্রয়োজন হয় বা খুবই কঠিন, সেজন্য সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি। কিন্তু ম্যাগনেসিয়ামের যেহেতু আরো একটি ইলেকট্রন থাকে, এখনো সে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করেনি, সেজন্য তার এই ইলেকট্রন সরিয়ে নেওয়াটা অপেক্ষাকৃত সহজ হবে। সোডিয়ামের আয়ন থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা যত কঠিন হবে তার চেয়ে সহজ হবে ম্যাগনেসিয়াম আয়ন থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া, কারণ ম্যাগনেসিয়াম আয়ন তখনই নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করেনি। সেজন্যই সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির থেকে বেশি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এটা কি, এগুলো মনে রাখবে, এগুলো ব্যাখ্যামূলক পরীক্ষা আসে কিন্তু 2 নাম্বার 3 নাম্বারের জন্য। এখন আসলে যে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়, পর্যায় সারণীতে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোসাইন হচ্ছে বাম থেকে ডানে অর্থাৎ পর্যায়, আর উপর থেকে নিচে হচ্ছে কমে, আয়নীকরণ শক্তি কমে, অর্থাৎ গ্রুপের দিকে গেলে উপর থেকে নিচে, এটা হচ্ছে গ্রুপ, তাই না? উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। এটা হচ্ছে স্বাভাবিক ট্রেন্ড। কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা আলোচনা করব পরে। স্বাভাবিকভাবে হচ্ছে কি, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমবে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে। কেন বাড়বে তার ব্যাখ্যা আমরা দিচ্ছি এখন। দেখো এখানে লেখাগুলো একটু ঝাপসা হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে গ্রুপ ভিত্তিক পরিবর্তন, আমরা জানি উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, এই যেটা আমরা দেখিয়েছি এখানে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। এখন কেন কমে আমরা উদাহরণস্বরূপ দেখি। এই যে আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা কিন্তু একই গ্রুপের মৌল, গ্রুপ 1 এর মৌল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলোজুল, সোডিয়াম হচ্ছে 496, পটাশিয়াম হচ্ছে 419, রুবিডিয়াম হচ্ছে 403, আর সিজিয়াম হচ্ছে 376, অর্থাৎ কমছে, তাই না? উপর থেকে নিচে গেলে কমছে। এখন ব্যাখ্যা হচ্ছে উপর থেকে নিচে গেলে কেন আয়নীকরণ শক্তি কমবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে আমরা জানি পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আয়নীকরণ পরমাণুর সংখ্যা বাড়ে, সাথে সাথে শক্তি স্তরও কিন্তু বাড়ে। শক্তি স্তর বাড়ে না, তাই না? জি স্যার। হ্যাঁ, একটা শক্তি স্তরও বাড়ে। এখন যখন পরমাণুর সংখ্যার সাথে সাথে শক্তি স্তর বাড়ে, তখন ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই না? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবে। যেমন লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থাকে কোথায়, 2s1 এ, আর সোডিয়ামে থাকে 3s1 এ, পটাশিয়ামে থাকে 4s1, আর রুবিডিয়াম হচ্ছে 5s1। তাহলে দেখা যাচ্ছে এটা ছিল শক্তি স্তর দুইটি থাকে, এটি 3টি, এটির হচ্ছে 4টি, এর হচ্ছে 5টি, আর এর হচ্ছে 6টি। তাহলে শক্তি স্তর যত বাড়বে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব তত বাড়বে, তাই না? তাহলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব যত বাড়বে তত সহজে ইলেকট্রন বের করে দেওয়া যাবে। মনে করো এখানে তোমাদের দুইজনের মধ্যে, মনে করো আফরোজা, তাহিয়া, তাসিনের মধ্যে একটা বন্ধুত্ব আছে, ঠিক আছে? এখন এই বন্ধুত্বটা খুবই শক্তিশালী বন্ধুত্ব, যতক্ষণ তাদের মধ্যে বিশ্বাসটা থাকবে যে একটা আমরা দুইজন ভালো বন্ধু, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কি হচ্ছে, কেউ তাদেরকে আলাদা করতে পারবে না। আলাদা করতে হলে অনেক শক্তি লাগবে, তাই না? অনেক শক্তি লাগবে। কিন্তু যদি দুইজনের মধ্যে কোনো বন্ধুত্ব না থাকে, তাহলে তোমাদেরকে সহজে কি করা যাবে, আলাদা করে দেওয়া যাবে। ঠিক একইভাবে হচ্ছে কি, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে কি হচ্ছে, এখানে ইলেকট্রন, নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই না? আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে
এক ধরনের আকর্ষণ থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে ততই ইলেকট্রন নিউক্লিয়াসের সংখ্যা আকর্ষণ বাড়ার কথা, কিন্তু এখানে শক্তি স্তর বেড়ে যাচ্ছে। শক্তি স্তর বেড়ে যাওয়ার কারণের মধ্যে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, আর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন গুলোকে সহজে সরিয়ে নেওয়া সম্ভব। ঠিক আছে, সেজন্য উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে। কমে মানে কি, আমার কম শক্তি লাগবে, কম শক্তি লাগবে। বুঝতে পেরেছো আমার কথাগুলো? জি স্যার। আচ্ছা, আর কেউ বলছো না কেন? সূচনা বা তোমার সুমাইয়া যারা আছো, আফরোজ, তারপরে মমতাজ, যা আছো তোমরা সবাই বলো কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে আমি আবার একটু বলি, উপর থেকে নিচে গেলে পরমাণুর সংখ্যা বাড়ার সাথে সাথে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে শক্তি স্তরের সংখ্যাও বাড়ে, আর শক্তি স্তরের সংখ্যা বাড়ার কারণে তাদের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণও কমে যায়। দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়া মানে আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে গেলে ইলেকট্রন গুলোকে সহজে সরিয়ে নেওয়া সম্ভব। সেই জন্য উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, অর্থাৎ কম শক্তির প্রয়োজন হয়। এখন পর্যায়ভিত্তিক যেটা আমরা দেখলাম, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, যেটা আমরা এখানে দেখিয়েছি, তাই না? আগের পিকচারটা আমরা দেখি, ওখানে আমরা দেখিয়েছিলাম কি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। কেন বাড়ে, এখন তার ব্যাখ্যা আমরা একটু দেখি। বাম থেকে ডানে যখন আমরা যাই তখন পারমাণবিক সংখ্যা বাড়ে, কিন্তু শক্তি স্তর বাড়ে না। যেমন এখানে দেখো আমরা উদাহরণ দিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এর লিথিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলোজুল, বেরিলিয়াম হচ্ছে 899, বোরন হচ্ছে 800, কার্বন হচ্ছে 1086, নাইট্রোজেন হচ্ছে 1402, অক্সিজেন হচ্ছে 1314, ফ্লোরিন হচ্ছে 1681, নিয়ন হচ্ছে 2080। এখন এই যে বাম থেকে ডানে গেলে তাহলে কি আয়নীকরণ শক্তি বাড়ে। কেন বাড়ে? আমরা বাম থেকে ডানে গেলে দেখা যাচ্ছে কি প্রত্যেকেরই কিন্তু শক্তি স্তর এক, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ে। যেমন লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রন থাকে 2 নম্বর শক্তি স্তরে, বেরিলিয়ামের কিন্তু 2 নম্বর শক্তি স্তরে 1:2:2, আর বোরনের হচ্ছে 2 নম্বর শক্তি স্তরে 1:2:2p1, কার্বনেরও 2 নম্বর শক্তি স্তর 2:2:2p2, তাই না? নাইট্রোজেন হচ্ছে 2:2:2p3, অক্সিজেন হচ্ছে 2:2:2p4, অর্থাৎ সবগুলো ইলেকট্রন একই শক্তি স্তরে। ইলেকট্রন সংখ্যা বাড়ছে বাট শক্তি স্তর বাড়ে না, তাই না? যখন ইলেকট্রন সংখ্যা বাড়ছে কিন্তু শক্তি স্তর বাড়ে না, তখন কি হয়, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণটা বেশি হবে। নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে আকর্ষণটা বেড়ে যাবে। এই আকর্ষণ বেড়ে গেলে তখন তাদের থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কি খুবই কঠিন হবে। ওই যে একটু আগে বললাম, সম্পর্ক ভালো হলে তাদেরকে বিচ্ছিন্ন করা খুব কঠিন, আর সম্পর্ক দুর্বল হলে তাদেরকে বিচ্ছিন্ন করা সহজ। তো ঠিক একইভাবে এখানে যখন পারমাণবিক সংখ্যা বাড়ছে কিন্তু শক্তি স্তর বাড়ছে না, কিন্তু অর্থাৎ প্রত্যেকটা মৌলের জন্যই শক্তি স্তর এক, কিন্তু সব পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াস এবং ইলেকট্রন সংখ্যা আকর্ষণ বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার কারণে তখন আমাদের এদেরকে ইলেকট্রন যদি সরিয়ে নিতে হয় তখন অধিক শক্তির প্রয়োজন হবে। সেজন্য আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে তাহলে কি হবে, আয়নীকরণ শক্তি বাড়বে। বুঝতে পেরেছো এখানে? জি স্যার। বুঝতে পেরেছো, গুড। জি স্যার। আচ্ছা, এখন এখানে কিছু ব্যতিক্রম আছে, দেখো। আচ্ছা, কথাটা আমি আরেকটু গ্রুপ ভিত্তিক আর পর্যায়ভিত্তিকের জন্য আরেকটু পয়েন্ট যোগ করি। এখানে মনে রাখবা, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে আয়নীকরণ শক্তি কমবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ মানে কি বা আকার কি? বাম আকার হচ্ছে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কি হয়, দূরত্ব কমে যায়, অর্থাৎ আকর্ষণ বেড়ে যায়, শক্তি স্তর থাকে। তাহলে তখন আকার কি হবে, ছোট হয়ে যাবে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। ঠিক আছে, বড় হয়। আকার বড় হলে তখন ইলেকট্রন গুলোকে সরিয়ে নেওয়া সম্ভব। সেজন্য উপর থেকে নিচে গেলে ইলেকট্রন গুলো সহজে সরিয়ে নেওয়া যায়। আর বাম থেকে ডানে গেলে আকার কমে যায়। আকার কমে যাওয়া মানে কি, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকার দূরত্ব কমে যায়, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বেড়ে যায়। সেজন্য বাম থেকে বেড়ে যায়। ডানে গেলে আয়নীকরণ শক্তি বেশি লাগে। তাহলে আমরা দুভাবে বলতে পারি, আকার উপর দিয়েও বলতে পারি। ওই যে আমাদের শক্তি স্তরের কথা যেটা, অর্থাৎ শক্তি স্তর বাড়লে তখন আকারও বাড়বে, এটা মনে রাখবা। ঠিক আছে, এর জন্য উপর থেকে নিচে গেলে কোন পরমাণুর আকার বাড়ে, বাম থেকে ডানে গেলে আকার কমবে। কারণ নিউক্লিয়াস এবং নিউট্রনের আকর্ষণ বাড়লেই ব্যাসার্ধ কমে যাবে। ব্যাসার্ধ কমে যাওয়া মানে আকার কমে যাওয়া। বুঝতে পেরেছো এটা? এখানে কেউ বুঝতে জি পেরেছো? স্যার। আচ্ছা, জি স্যার। না বুঝতে পারলে বলবো, আমি কিন্তু রিপিট করব, সমস্যা নেই।
আচ্ছা ওকে, এখন দেখো এখানে এই দেখো ইলেকট্রন বিন্যাসের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটু ব্যতিক্রম আছে। তুমি দেখো আমরা বলছি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে, কিন্তু এখানে নাইট্রোজেনে দেখো 1402 আর অক্সিজেন 1314, তাহলে অক্সিজেনে কমে গেছে না? এই দুটি মৌলের মধ্যে একটা ব্যতিক্রম দেখা যায়। এই ব্যতিক্রমটি কেন? এই যে দেখো এখানে এই ব্যতিক্রমটির কারণ হচ্ছে, যদি এখানে আমি একটা কথা লিখেছি, পূর্ণ ও অর্ধপূর্ণ হলে আয়নীকরণ শক্তি বেশি হবে। পূর্ণ অর্ধপূর্ণ কি? যেমন এখানে আমি দুইটা উদাহরণ দিই, বেরিলিয়াম এবং নাইট্রোজেন, বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়াম এবং বোরনের মধ্যে একটু ব্যতিক্রম আছে। বেরিলিয়াম হচ্ছে 899 আর বোরন হচ্ছে 800। এটা বেশি হওয়ার কথা ছিল, বাম থেকে ডানে গেলে বাড়বে, এটা স্বাভাবিক। আমি তোমাদেরকে বলেছিলাম শুরুতে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো দেখো এখানে বেরিলিয়াম বোরনের মধ্যে আছে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে আছে। এবং এই ব্যতিক্রমটা কেন? এটা নির্ভর করে তাদের ইলেকট্রন বিন্যাসের উপরে। দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 তাই না? আর বোরনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 তাহলে এখানে 2s2 ইলেকট্রন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে এস অরবিটাল? দুইটা। তাহলে এখানে বেরিলিয়ামের সর্বোচ্চ 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ এটা পূর্ণ। আর বেরিলিয়ামের মধ্যে পি অরবিটাল, বোরনের মধ্যে পি অরবিটাল আছে, পি অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারে কয়টি সর্বোচ্চ? 6টি। তিনটে হলো অর্ধপূর্ণ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আছে, তার মানে এটা অর্ধপূর্ণ নয়, পূর্ণও নয়, এটা অপূর্ণ। তার কারণে এখান থেকে অপূর্ণ ইলেকট্রনকে সরিয়ে নেওয়াটা সহজ হবে পূর্ণ অরবিটাল থেকে। বুঝতে পেরেছো? কোনো যদি অরবিটালে ইলেকট্রন পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে, তখন ওই ইলেকট্রন গুলো সরিয়ে নেওয়াটা কিছুটা বেশি শক্তি লাগে। আর অপূর্ণ হলে তখন তার থেকে সরিয়ে নেওয়াটা শক্তি বেশি লাগে না। তাহলে আমরা বেরিলিয়াম এবং বোরনের বেলা দেখলাম, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে পূর্ণ, আর এখানে পি অরবিটালের ইলেকট্রন হচ্ছে অপূর্ণ বোরনের, যার কারণে বোরন থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া সহজ, কিন্তু বেরিলিয়ামের ইলেকট্রন সরিয়ে নেওয়া শক্তি বেশি লাগে। সেজন্যই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি বোরনের চেয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় আমি বলছি আজকে যা আলোচনা করছি সেগুলো থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় একটা সিকিউ কোশ্চেন হয়, 2 নম্বরের জন্য কোশ্চেন হয়, এটা মনে রাখবা। আজকে যা আলোচনা করছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য বারবার পড়বা, আমার লেকচারটা শুনবা কিন্তু বারবার। তারপর হচ্ছে দেখো নাইট্রোজেন, স্যার আজকে কি পরীক্ষা হবে? আমি বলছি পরে। নাইট্রোজেন এবং অক্সিজেনের বেলা দেখো, এই যে নাইট্রোজেনের বেলা দেখো ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3, অর্ধপূর্ণ আছে। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। তাহলে এখানে নাইট্রোজেনেট হচ্ছে অর্ধপূর্ণ, কিন্তু অক্সিজেনেট হচ্ছে অপূর্ণ, অর্ধপূর্ণ নয়। তাহলে যেহেতু এটা অর্ধপূর্ণ, তাহলে এখান থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়াটা কষ্টকর হবে, অর্থাৎ বেশি শক্তি লাগবে। আর অক্সিজেন থেকে সহজে ইলেকট্রন সরিয়ে নেওয়া যাবে। সেজন্যই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি। তাহলে এখানে নির্ভর করলো কিসের উপরে? তাহলে আমরা এটা মনে রাখবো, এক কথা মনে রাখবো, যে যদি পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল থাকে, তাহলে ইলেকট্রন সরিয়ে নেওয়া বেশি, সরিয়ে নিতে শক্তি বেশি লাগে, আর সেক্ষেত্রে আয়নীকরণ শক্তিও বেশি হবে। তাহলে এখানে মূল কথা বা বেসিক কথা হচ্ছে পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল, এটা মনে রাখবা। পরীক্ষা আমরা অনেক সময় মুখস্থ করি, ল্যাঙ্গুয়েজ মুখস্থ করার চেষ্টা করি। নো, ল্যাঙ্গুয়েজ মুখস্থ করবা না, তুমি কোশ্চেন বোঝার চেষ্টা করবা এবং বেসিক জিনিসটা মনে রাখবা, তাহলেই তুমি মনে রাখতে পারো। তাহলে এখানে বেসিক জিনিসটা হলো কি, পূর্ণ অরবিটাল আর অর্ধপূর্ণ অরবিটাল। পূর্ণ অরবিটাল হলে শক্তি বেশি লাগবে, অর্ধপূর্ণ হলে শক্তি বেশি লাগবে। বাট যদি দুইটার মধ্যে তুলনা করি, তাহলে পূর্ণ অরবিটালে যত বেশি লাগবে, অর্ধপূর্ণ তার চেয়ে কম লাগবে, আর অপূর্ণ হলে আরো কম লাগবে। তাহলে এখানে আমরা কে যেন আনমিউট হয়ে আছে। হ্যাঁ, কেউ আনমিউট হয়ে থাকলে মিউট করে নাও, মিউট করে নাও। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখলাম ব্যতিক্রম কেন হচ্ছে, এখানে ইলেকট্রন বিন্যাসের কারণেই ব্যতিক্রম হচ্ছে। তাহলে আমরা দেখলাম আয়নীকরণ শক্তি নির্ভর করে পরমাণুর আকার এবং তার ইলেকট্রন বিন্যাসের উপরে। তাহলে আয়নীকরণ শক্তি নির্ভর কার উপরে? পরমাণুর আকার এবং ইলেকট্রন বিন্যাসের উপরে। এই যে এই পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে, পরমাণুর আকার যত বড় হবে আয়নীকরণ শক্তি তত কম হবে, যেটা আমরা পর্যায় ভিত্তিক দেখলাম আর গ্রুপ ভিত্তিক দেখলাম, তাই না? আর ইলেকট্রন বিন্যাসের বেলা হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে শক্তি বেশি লাগবে, অপূর্ণ হলে শক্তি কম লাগবে। বুঝা গেল? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা একটা গ্রাফ দেখবো। এই গ্রাফটা বইতেও আছে, দেখবা এখানে। এই যে দেখো, আর এই দেখো আয়নীকরণ শক্তির বিপরীতে পারমাণবিক সংখ্যার বিপরীতে আয়নিক শক্তি যদি বসাই, আয়নীকরণ শক্তি, তাহলে আমরা এই ধরনের গ্রাফ পাচ্ছি। দেখো এই যে এখানে লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, বোরন বেশি হওয়ার কথা, উপরে যাওয়ার কথা, কিন্তু বোরন নিচে নেমে গেছে, ওই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে। এখানে নাইট্রোজেনের পরে কে? অক্সিজেন। নাইট্রোজেনের 7 পারমাণবিক সংখ্যা আর অক্সিজেনের কত? 8।
তাহলে অক্সিজেন এখানে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে অক্সিজেন নিচে চলে আসছে, ওই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের কারণে। ঠিক একইভাবে প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু এ ধরনের একটা, অর্থাৎ প্রত্যেকটি পর্যায়ে কিন্তু এ ধরনের একটা ব্যতিক্রম আছে। এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু একই ইলেকট্রন বিন্যাসের কারণে। তাহলে আমরা পরীক্ষায় যদি দেয় আমরা আনসার গুলো করতে পারবো? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা তোমরা খুবই ভালোভাবে বারবার পড়বা। আমি লেকচারটা শুনবা, বইতে অনেক কিছু থাকে, সবকিছু তোমরা বুঝবা না, সবকিছু মনেও রাখতে হয় না, সেই জন্য আমাদের লেকচার গুলোকে গুরুত্ব দিতে হয়। ঠিক আছে, তো এগুলো পড়বা, জি স্যার। পড়লে আশা করি অনেক উপকৃত হবা। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, আমি বারবার বলি বোর্ডে এখান থেকে প্রায় সময় কোশ্চেন থাকে। এই যে আয়নীকরণ শক্তি, আমরা আরো পড়বো ইলেকট্রন আসক্তি, সেখানে থেকে। এজন্য এই জিনিসগুলো বুঝে পড়ার চেষ্টা করবা। আমি বারবার বলি পড়া মুখস্থ করবো না, আর ওই অমুকের নোট তমুকের নোট ওই স্যারের নোট, আমি আবারও বলি নোট নির্ভর পড়া করবা না, বইতে পড়বা, স্যারদের লেকচার গুলো শুনবা আর বই ফলো করবা। দেখবে যে তুমি পরীক্ষায় সহজে আনসার করতে পারবা এবং এমসিকিউ তে ভালো নাম্বার তুলতে পারবা। ঠিক আছে, অনেকে আমরা বই জি পড়তে স্যার। চাই না, কেউ নোট দিলেও সহজে নোট মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু বই পড়লে কি হয়, তুমি নিজের ভাষায় লিখতে পারবা, তোমার জন্য সহজ হয়ে যায়। স্যারের কথাগুলো শুনবা আর বই পড়বা, দেখবে যে সহজে লিখতে পারবা। আচ্ছা, আজকে তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো এখানে? বলো, বুঝতে কোনো অসুবিধা নো আছে? স্যার। তাহলে আজকে এ পর্যন্ত তোমাদের জন্য ক্লাস। এক্সাম কখন নেবেন? হ্যাঁ বলছি, আমি আজকে এ পর্যন্ত তোমাদের ক্লাস। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্যার